ভয় পাই বুঝি মেয়ে তো বিয়েতে লাগবো না, আমার আমি গরিব মানুষ বুঝি মেয়ে বিয়েতে লাগবো না। বাংলাদেশে বহু শিশু কিশোর পড়াশোনা করেন কওমি মাদ্রাসায়। সাধারণ স্কুল কলেজের তুলনায় এই ধরনের মাদ্রাসা আবাসিক হওয়ার প্রবণতা বেশি। আর পত্রিকার পাতায় হর হামেশাই এই ধরনের আবাসিক মাদ্রাসায় শিশু ধর্ষণ ও নির্যাতনের খবর পাওয়া যায়। গত 27 জুলাই টাঙ্গাইল সদরে অবস্থিত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসায় যৌন হেনস্থার শিকার হয় 9 বছর বয়সী একজন শিক্ষার্থী। তার মা এই বিষয়ে নেত্র নিউজের সঙ্গে কথা বলেছেন। 25-26 জন মেয়ের ভাই বুনে এরকম করছে, সবাই আমার পাশে আসছিল, বলছে যে লোকে একাত্র হইয়া দু একটা চল্লি পড়া এটা যাবি নিল কোনো সময় খালাস পাইতে পাবো না, কিন্তু বুনে আমি একা আইগে যাই এখন ও যাবি টাকা ডাইলে খালাস পাইছে বুনে এখন। মাদ্রাসাটির শিক্ষক ওবায়দুল্লাহর বিরুদ্ধে একাধিক শিশু শিক্ষার্থীর উপর যৌন নির্যাতনের অভিযোগ ছিল। গত বছরের আগস্টে 9 থেকে 12 বছর বয়সী 2 জন ভুক্তভোগী ও তাদের অভিভাবকের সঙ্গে কথা বলে নেত্র নিউজ। এছাড়া আলাদা করে আরেকজন শিক্ষার্থীর অভিভাবকও নাম প্রকাশ না করে কথা বলেন। তাদের অভিযোগ, ওই শিক্ষক শিশুদের জিনের ভয় দেখিয়ে শরীরের সংবেদনশীল জায়গায় স্পর্শ করতেন এবং মুঠোফোনে ধারণের নির্দেশ দিতেন। 9 বছরের বাচ্চারে খুব খারাপ খারাপ ভাষা কথা বলছে, খারাপ খারাপ ভাষা কথা বলে বই দেখাইছে, অনেক কিছু একটা বলছে, বইও দেখাইছে যে আমার কথা তার কাছে অনেকজনের কাছে বলবি এই যে তাও দেখো আমি একবারে জব করে ফেলাম, আমার কাছে জিন আছে জিন দিয়ে তোকে বই দেখামু। 9 বছরের বাচ্চা আপু কি করতে পারে? ওই আমার এখন আমার ওই মেয়ের কথা অনেক খারাপ খারাপ কথা বলতেছে যে ওই মেয়েটা ভালো ছিল না, চরিত্র ভালো না, কি লোকে চুরি করছিল, টাকা চুরি করছিল। এসব অভিযোগ প্রকাশ্যে আসার পর মাদ্রাসাটির সামনে বিক্ষোভ করেন এলাকাবাসী। গ্রেপ্তার হন অভিযুক্ত শিক্ষক ওবায়দুল্লাহ। মামলা হয় নারী ও শিশু নির্যাতন আইনে, যে আইনে অভিযুক্তদের জামিন হওয়া দুরূহ। কিন্তু তারপরও মাত্র 2 মাস পরেই জামিনে ছাড়া পান তিনি। শুধু তাই নয়, নতুন নামে মাদ্রাসাও খুলে বসেছেন। তার ভাই মাহমুদুল্লাহ পৃথক আরেকটি মাদ্রাসা পরিচালনা করতেন, সেটিরও নাম পরিবর্তন হয়েছে। নাম পরিবর্তনের কারণ জানতে চাইলে ওবায়দুল্লাহ বলেন, তার গ্রেপ্তারের ঘটনা গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হওয়ায় মাদ্রাসাগুলো সম্পর্কে মানুষের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছিল। এ কারণে নতুন পরিচয় কার্যক্রম পরিচালনার জন্য প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তন করা হয়েছে। সেই মাদ্রাসাগুলোতে বর্তমানে শিক্ষারত শিশুরা এখন কেমন আছে? ওবায়দুল্লাহ যে মাদ্রাসা পরিচালনা করেন সেখানে বর্তমানে হেফজোখানায় 10 জন শিশু পড়েন। সেটি শুধুই ছেলেদের মাদ্রাসা। যদিও নেত্র নিউজ ওই সময় দেখতে পায় অনতি দূরে একটি কক্ষে 2 জন নারী শিক্ষার্থী বোরখা পরিহিত অবস্থায় কুরআন তেলাওয়াত করছিল। এ ব্যাপারে ওবায়দুল্লাহকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, পাশের কক্ষটিতে অন্য একটি পরিবার থাকে। ওবায়দুল্লাহ ভিডিও সাক্ষাৎকারে কথা বলতে রাজি হননি, তবে ক্যামেরার বাইরে তিনি দাবি করেন তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। তবে তার বক্তব্যে অসঙ্গতি পাওয়া যায়। এই ফেব্রুয়ারিতে মুঠোফোনে তিনি অভিযোগকারী শিশুটির বিরুদ্ধে চুরি ও মাদ্রাসার অন্য ছাত্রীদের সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ তুলেছিলেন। কিন্তু রবিবার মুখোমুখি সাক্ষাৎকারে তিনি বলেন, 9 বছরের শিশুটি মাদ্রাসার বাইরে ছেলেদের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত ছিল। 9 বছরের বাচ্চা কি চরিত্র হিসাবে বল কি জানে, ও কি বুঝে, ও এখন মাসে 10-18 বছরের পরে মাসে জানে বুঝে যে স্বামী স্ত্রী কি জিনিস। নেত্র নিউজ চেষ্টা করেছে ওবায়দুল্লাহর বড় ভাই এবং মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা মাহমুদুল্লাহর সঙ্গে যোগাযোগের, কিন্তু 7 জুন সাংবাদিকদের দেখে তিনি মাদ্রাসা থেকে বের হয়ে যান। কোনো মন্তব্য করতেও অস্বীকৃতি জানান। ঢালকা নগর মাদ্রাসার প্রধান মুফতি হাবিবুল্লাহ মেজবার সঙ্গে কথা বলেছে নেত্র নিউজ। তার পরামর্শ বোর্ড কেন্দ্রিক ব্যবস্থা নেওয়ার। যারা এই জাতীয় দোষী তাদেরকে যেন মানে শুধু মাদ্রাসা থেকে বের করে দিল এরকমটা না হয়, তাদের ব্যাপারে বোর্ড কেন্দ্রিক মানে শিক্ষা বোর্ডের অধীনে একটা ব্যবস্থা নেওয়া উচিত, যাতে করে সে আর অন্য জায়গায় সে শিক্ষকতা না করতে পারে। কিন্তু কওমি মাদ্রাসা সরকারের অধীনস্থ কোনো বোর্ডের অধীনে চলে না। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসা থাকলেও কওমি বা হাফেজি মাদ্রাসার বিষয়টি তেমন নয়। এ ধরনের মাদ্রাসার উপর যে কোনো সরকারি নজরদারি ঐতিহাসিকভাবেই কওমি ঘরানার আলেম ওলেমাদের আপত্তির মুখে পড়ে। গত বিএনপি সরকারের আমলেও এই ধরনের একটি উদ্যোগ হালে পানি পায়নি। বর্তমানে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মাদ্রাসার জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে ইকরা মাদ্রাসা। প্রতিষ্ঠাতা ওবায়দুল্লাহ নেত্র নিউজকে আরো জানিয়েছেন, তিনি সহ আরেকজন শিক্ষক মিলে মাদ্রাসাটি পরিচালনা করে থাকেন।
এছাড়াও মাদ্রাসাটি বেফাকের অনুমোদিত। বেফাকুল মাদারিসুল আরাবিয়া বাংলাদেশ বা সংক্ষেপে বেফাক হলো কওমি মাদ্রাসাগুলোর বৃহত্তম বোর্ড। এটি কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড নামেও পরিচিত। বেফাক ছাড়াও বাংলাদেশের কওমি মাদ্রাসাসমূহের আরও অন্তত 5টি আলাদা শিক্ষা বোর্ড আছে। 2025 সালের বেফাকের তথ্য অনুযায়ী মোট মাদ্রাসার সংখ্যা 29,327টি, নিবন্ধিত পরীক্ষার্থীর সংখ্যা 3,90,000 এবং অন্তর্ভুক্তি পরীক্ষার্থী 3.5 লাখ। বেফাকের মহাপরিচালক মাওলানা ওবায়দুর রহমান খান নদভী বলেন, বর্তমানে তাদের কাছে নিবন্ধিত মাদ্রাসার সংখ্যা প্রায় 32,000। এছাড়াও 5টি বোর্ড মিলিয়ে বর্তমানে 40,000-এর মতো মাদ্রাসা নিবন্ধিত রয়েছে। তার কাছে জানতে চেয়েছিলাম নিবন্ধিত মাদ্রাসাকে কতটুকু নজরদারিতে রাখেন তারা। এটা আমাদের বোর্ডভুক্ত হয়, তাইলে আমাদের এখানে কয়েকটা নাম্বার আছে। কোনো শিশু বা তার গার্জিয়ানরা যদি আমাদেরকে অভিযোগ দেন যেমন একটা কষ্ট আমার হয় বা এমন আমার অশান্তি হয়, তাহলে আমরা আমাদের বোর্ডের পরিদর্শক দিয়ে এটাকে দেখি, তদন্ত করি বিতর্কতভাবে। কিন্তু আইনগতভাবে তো কিছু করার ক্ষমতা বোর্ডের নাই। এদিকে যদিও ওবায়দুল্লাহ বলছেন তার প্রতিষ্ঠিত নতুন মাদ্রাসাটি বর্তমানে বেফাকের অন্তর্ভুক্ত, বেফাকের মাদ্রাসা পরিদর্শক বিভাগ তাদের রেকর্ড চেক করে জানিয়েছে তাদের কাছে এ নামের কোনো মাদ্রাসা নিবন্ধিত নেই। পরবর্তীতে এই প্রশ্ন ওবায়দুল্লাহকে করা হলে তিনি জানান, টাঙ্গাইলের বেফাকে যারা রয়েছে ঊর্ধ্বতন তাদের পরামর্শে ও অনুমতি নিয়ে তিনি জানুয়ারিতে প্রতিষ্ঠানটি খুলেছেন। অর্থাৎ বাস্তবে এমনকি বেফাকের দায় সারা নজরদারিতেও তিনি নেই। থাকলেও যে খুব আলাদা কিছু হতো না সেটা বেফাকের মহাপরিচালক নিজেই স্বীকার করলেন। এটা এমন হতে পারে যে নতুন যে রেজিস্ট্রেশন এটা ভিন্ন নামে, মানে সে তার নামে না করে অন্য কোনো মানুষ দিয়ে করে সে এটা চালায়, এমন হবে। কারণ ও যদি ওখান থেকে বহিষ্কৃত হয় বা সে কোনো ডিসপুটেড হয়, তাহলে তাকে কিন্তু আরেকটা মাদ্রাসা আমরা দেওয়ার কথা না। সে এমন হয় যে ওই ব্যক্তি মাদ্রাসার দায়িত্বে না থেকে আরেকজনকে দিয়ে সেটা নিয়ে নিছে, মোবাইল নাম্বারটাও অন্যের, কিন্তু চালাইতেছে সে, এরকম হবে। এটা আমাদের হলো কি যে মাদ্রাসা যদি কেউ করতে চায় তাহলে আর তাকে আমরা সরকারি কোনো বিধিমালার মতো আমাদের নাই। শুধু আমরা দেখি যে তার ঘর পরিবেশ এরকম কতটুক, শিক্ষক আছে কিনা এতটুক, আর যে ভাড়াটিয়া হইলে তার ভাড়ার একটা চুক্তি, মালিক হইলে তার জমিনে দিয়ে আর একটা রেজুলেশন, অন্যান্য মাদ্রাসা থেকে 2-1 জনের একটা সুপারিশ। যৌন হয়রানির দায়ে অভিযুক্ত ব্যক্তিকে জামিনে ছাড়া পেয়ে চাইলেই আবার নতুন একটি মাদ্রাসা খুলতে পারেন কিনা সে বিষয়ে জানতে যোগাযোগ করা হয় টাঙ্গাইল সদর থানার ওসির সঙ্গে। তো বললাম থাকতে পারে মামলায় ক্ষেত্রে এরকম ভাবে তাদের পরবর্তী জীবনযাপন কি, কোথায় কি করছি, পেশা, এগুলো এতটা রাখা হয় না। এছাড়াও তদন্ত কর্মকর্তা ভিক্টর ব্যানার্জি বলেন, জামিনে মুক্তি পাওয়ার পর কে কি করবে সেটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। এ ব্যাপারে আদালত থেকে কোনো নির্দেশনা না এলে তাদের আসলে তেমন করার কিছু নেই। নারী ও শিশু নির্যাতন দমন আইন, যেটা 2026 সংশোধিত আকারে আসলো, সেখানে কিন্তু আমরা দেখছি যে 32 খ নামে একটা ধারা আছে স্পেসিফিক, যেখানে বলা হচ্ছে যে তদন্ত চলাকালীন সময় থেকে শুরু করে মামলা চলাকালীন এই পুরোটা সময় যদি ট্রাইব্যুনাল মনে করে যে আমার যিনি অভিযোগকারী বা সাক্ষী বা ভুক্তভোগী ব্যক্তি, ওনাদের যদি কোনো ধরনের নিরাপত্তার বা সুরক্ষার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু ট্রাইব্যুনাল সেই ধরনের তার ডিসক্রিশনারি পাওয়ার ব্যবহার করে সেই ধরনের আদেশ দিতে পারবেন, এবং সেই আদেশটির যেন ইমপ্লিমেন্টেশন হয় সেজন্য কিন্তু উনি প্রপার ইনিশিয়েটিভও গ্রহণ করতে পারবেন। বেফাকের অন্তর্ভুক্ত আরেকটি মাদ্রাসা আল কালিম দারুল উলুম আজাদি মাদ্রাসা। 23 জুলাই টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলায় অবস্থিত এই মাদ্রাসায় হুজুরের সেবার কথা বলে 11 বছর বয়সী একজন শিশুকে 2 দিন একাধিকবার যৌন নির্যাতন করা হয়। পরবর্তীতে শিশুটি তার পরিবারকে জানালে মাদ্রাসা কর্তৃপক্ষের সহায়তায় অভিযুক্ত হুজুরকে আইনের হাতে তুলে দেওয়া হয়। আর শিশুটা আমার কাছে বলবো, এটা ওনাকে ভয় দেখানো হয়েছিল যে তুমি যদি মাদ্রাসার পরিচালককে বা কাউকে বলো তাহলে তোমাকে পিটাবো। আল কারিম দারুল উলুম আজাদি মাদ্রাসায় বর্তমানে প্রায় শতাধিক শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে হেফজখানায় রয়েছে 30 জন, যাদের মধ্যে যৌন হয়রানির শিকার শিশুটিও তাদের প্রতিষ্ঠানেই অধ্যয়নরত। শিশুটি সহ অন্যান্য সকল শিশুর জন্য একটি নিরাপদ প্রতিষ্ঠানের লক্ষ্যে হাফেজ মাওলানা মনোয়ার হোসেন জানান, মাদ্রাসাটিকে 24 ঘন্টা সিসিটিভির আওতায় এনেছেন তিনি। এই ঘটনা যখন ঘটে
পরবর্তীতে আমরা সচেতন হই যে মাদ্রাসায় তো আমরা সবসময় থাকি না, যেহেতু আবাসিক শিক্ষক একজন থাকে এখানে, তার মনে কখন কি চাপে এটা তো বলা যায় না। কাজেই এইটা সর্বক্ষণিক আমাদের নিয়ন্ত্রণে রাখতে গেলে এটা সার্বক্ষণিক সিসি ক্যামেরা নিয়ন্ত্রণের বাইরে সম্ভব না। পরবর্তীতে আমার নিজের জমি বিক্রি করা টাকা দিয়ে 85,000 টাকা খরচ করে ওই ঘটনার 10 দিন পার না হইতে আমরা পুরো মাদ্রাসায় সিসি ক্যামেরা লাগাই। কেন অপ্রীতিকর ঘটনা ঘটার পরেই আবাসিক মাদ্রাসাগুলোর টনক নড়ে? শুরু থেকেই কেন নয়? এই ব্যাপারে নেত্র নিউজকে কয়েকজন ইসলামী বিশেষজ্ঞ বলেছেন, প্রতিটি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানে সিসিটিভি ক্যামেরা বাধ্যতামূলক করা উচিত। প্রতিষ্ঠানের ভিতরে ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরা বাধ্যতামূলক, যাতে করে এটার এবং নাম সর্বস্ব যে প্রতিষ্ঠানগুলো যেখানে এরকম না হয়ে স্ট্রং পরিচালনা বিভাগ, শুরা, পরামর্শদাতা অথবা কমিটি যে আকারেই হবে, সেটা ওলামায়ে কেরামের অধীনে হবে অথবা নির্ভরযোগ্যদের অধীনে হবে ও প্রতিষ্ঠান হওয়া উচিত। শিক্ষক নিয়োগে কঠোরতা মাদ্রাসাগুলোকে অবলম্বন করতে হবে এবং শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পূর্ববর্তী কর্মস্থলের রেফারেন্সকে বাধ্যতামূলক করা, সেখানে চারিত্রিক রেফারেন্সের ব্যাপারটাও থাকবে। যৌন অপরাধে অভিযুক্ত বা দণ্ডিত ব্যক্তিকে কোনোভাবেই শিশুদের সঙ্গে কাজের সুযোগ না দেওয়া মতো বিষয়ে থাকা জরুরি। অনুরূপভাবে প্রত্যেক মাদ্রাসায় লিখিত নিয়ম থাকা উচিত যে শিক্ষক শিক্ষার্থীর একান্ত নির্জন সাক্ষাৎ সেটা সীমিত হবে। আবাসিক কক্ষে তদারকির ব্যবস্থা রাখা উচিত। অভিযোগ গ্রহণ এবং তদন্তের ক্ষেত্রে স্পষ্ট পদ্ধতি নির্ধারণ করা উচিত এবং অভিযোগ জানানোর ব্যাপারটা নিরাপদ হওয়া উচিত। শিক্ষার্থী যেন ভয় ছাড়া অভিযোগটা করতে পারে। সে জানে না গুড টাচ এবং ব্যাড টাচ, সে জানে না যে এই মাত্রাগুলো। ছাত্রদেরকেও সংশ্লিষ্ট বিষয়ে সচেতন করা এবং শিক্ষকদেরকেও সংশ্লিষ্ট বিষয়ে সচেতন করা। বাংলাদেশ পিস অবজারভেটরির তথ্য অনুযায়ী 2024 সালের জানুয়ারি থেকে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় এমন 39টি ঘটনার তথ্য পাওয়া গেছে, যেখানে ঘটনাস্থল ছিল স্কুল, কলেজ বা মাদ্রাসা অথবা অভিযুক্ত ব্যক্তি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। এর মধ্যে 23টি ঘটনা অর্থাৎ 59% ঘটেছে মাদ্রাসায় এবং 16টি স্কুল ও কলেজে। এখানে উল্লেখযোগ্য বিষয় হলো দেশে মাদ্রাসা শিক্ষার্থীর সংখ্যা প্রায় 27,60,000, যেখানে স্কুল ও কলেজে শিক্ষার্থী রয়েছে প্রায় 1,44,00,000। অর্থাৎ শিক্ষার্থীর সংখ্যা প্রায় 5 গুণ কম হলেও মাদ্রাসা কেন্দ্রিক ঘটনার সংখ্যা ছিল স্কুল ও কলেজের তুলনায় 44% বেশি। প্রতি 10 লাখ শিক্ষার্থীর হিসাবে মাদ্রাসায় এ ধরনের ঘটনার হার স্কুল ও কলেজের তুলনায় প্রায় 7.5 গুণ বেশি। টাঙ্গাইলের পোড়াবাড়িতে অবস্থিত আরেকটি মাদ্রাসা রয়েছে, যেটি আজ সিদ্দিক শিক্ষা পরিবার কর্তৃক পরিচালিত মাদ্রাসা কাসিমুল উলুম টাঙ্গাইল। গত বছরের জুলাইয়ে এই মাদ্রাসাটিতে একটি 10 বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ উঠে একজন শিক্ষকের বিরুদ্ধে। 1 মাস পর নেত্র নিউজ মাদ্রাসাটিতে গেলে অভিযুক্ত শিক্ষকের গ্রেপ্তারের বাইরে শিক্ষার্থীদের সুরক্ষায় আলাদা কোনো ব্যবস্থা নেয়ার কথা জানাতে পারেনি মাদ্রাসা কর্তৃপক্ষ। তবে তখনই মাদ্রাসাটিকে অনাবাসিক করার কথা বলা হয়। এই বছর ফেব্রুয়ারিতে আবার যোগাযোগ করা হলে মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি মাঝহারুল ইসলাম জানান, মাদ্রাসাটিতে তখন কোনো কার্যকর কমিটি ছিল না, তবে এখন সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। একই দাবি মাদ্রাসাটির বর্তমান শিক্ষা সচিব মাহাদি হাসানের। প্রত্যেক রুম প্রতি কক্ষতে আমাদের সিসি ক্যামেরার ব্যবস্থা আছে। আর এরপরেও শিক্ষকদেরকে যখন আমরা নিয়োগ দিই তখন আমরা খুব সতর্কতার সহিত এবং যাচাই বাছাই করে তাদেরকে আমরা নিয়োগ দিই এবং নিয়োগ দেওয়ার পরে তাদেরকে আমরা সর্বক্ষণে আমরা গাইডলাইন করি এবং পর্যবেক্ষণে রাখি। বর্তমানে কাসিমুল উলুম মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা 250। এর মধ্যে হেফজোখানায় রয়েছে 30 জন শিক্ষার্থী। কিন্তু রবিবারও 2 জন অভিভাবক নেত্র নিউজকে জানিয়েছেন শ্রেণীকক্ষে কোনো সিসিটিভি ক্যামেরা দেখেননি তারা।